জাস্ট এ মিনিট। আচ্ছা, জাস্ট 1 মিনিট। তো দেখো আজকে আলোচনা করব তোমাদের সামনে প্র্যাকটিস ক্লাস অন ইন্ডিয়ান পলিটি থ্রু পিওয়াইকিউ। ঠিক আছে, কারণ দেখো ইন্ডিয়ান পলিটি পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স প্রিলি এবং মেনের খুবই জানা দরকার, তাই না, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো আজকের আমি পুরোটাই কমপ্লিট করে দেবো, তোমাদের চিন্তা করতে হবে না। এই যে সিরিজটা চলছে, এই সিরিজের মাধ্যমে তোমাদের WBCS পরীক্ষা প্রিলিমিনারি, WBCS পরীক্ষার মেন্সের যা ইন্ডিয়ান পলিটি সমস্ত প্রশ্ন আমি ডিসকাস করব। শুধু ইন্ডিয়ান পলিটি কেন, তার সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিরও প্রশ্নও আমি তৈরি করব। ঠিক আছে, তো ডোন্ট ওয়ারি, সব কিছু রেডি থাকবে, টাইম লাগবে বাট হবে। অবশ্যই করে এই ক্লাসের আপডেটসগুলোর জন্য, প্রতিটা ক্লাসের আপডেট, MCQs প্রভৃতি এইগুলোর জন্য অবশ্যই করে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। সিম্পল টেলিগ্রামে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই করে ইনসাইটস WBCS যে ইউটিউব চ্যানেলটা তোমরা এখন লাইভ ক্লাস দেখছো, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে সাবস্ক্রাইবটা 2 সেকেন্ডের ব্যাপার, কিন্তু অবশ্যই করে আমার কাছে বা আমার টিমের কাছে এটা অনেক কিছু। তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমরাই বেনিফিট পাবে, রেগুলারলি ক্লাসের আপডেটস, ভালো ভালো ক্লাস পাবে, এক্সাম ওরিয়েন্টেড। ঠিক আছে, আর এই ক্লাসের টার্গেট অডিয়েন্স ফার্স্ট অফ অল যারা WBCS পরীক্ষা দিচ্ছ, এছাড়া যারা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা যারা UPSC সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে দেখতেই পাচ্ছি 2020 থেকে শুরু করছি, তো ডোন্ট ওয়ারি, চিন্তা করতে হবে না। 2023, 20 এবং 2023, 20 এবং 23, 21 আমি তোমাদেরকে ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দেবো। কাল বা মানডের ক্লাসে, মানডে থেকে তোমরা যদি ইভিনিংয়ে ক্লাস হবে, আমি তোমাদেরকে 23 এবং 22টা, কারণ আমি প্রশ্ন অলরেডি রেডি করছি। কিন্তু তোমরা জানো আমার দীর্ঘদিন ক্লাস করে একটা জিনিস তোমরা রিয়েলাইজ করেছো, আমার এক্সপ্লেনেশন না আলোচনা করলে আমার ঠিক হয় না, এক্সপ্লেনেশন না আলোচনা করলে হয় না। কারণ দেখো, ধরো প্রশ্নের বছর দিয়েছিল 2023-এ প্রিলিমিনারিতে, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ সেট আপ ওয়াইড পার্ট 3 অফ ইন্টারস্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956, যেমন একটা প্রশ্ন দিয়েছিল। সেখানে 4টে অপশান, যেমন ইন্টারস্টেট কাউন্সিল, জোনাল কাউন্সিল, ল্যাঙ্গুয়েজ তোমার কমিশন, আর একটা ছিল সরকারিয়া কমিশন। সেখানে আমি তোমাদের যে উত্তর দেবো, যে এখানে উত্তর হবে যে জোনাল কাউন্সিল। অ্যান্টিডিফিকশন তোমরা জানো, কিন্তু এখানে যে উত্তরটা হবে জোনাল কাউন্সিল, সেটা সম্বন্ধে নলেজ রাখতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি জোনাল কাউন্সিল কি, তার কার্যকারিতা কি আছে, পুরো ডিটেলসে আলোচনা করব। এক লাইনে আলোচনা করলে হবে না, কারণ নেক্সট ইয়ারে যদি তোমার জোনাল কাউন্সিল থেকে প্রশ্ন দেয় প্রিলিমস বা মেনে, তখন তোমরা কি করবে? আশা করি তোমরা আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছি। তো এইভাবেই কিন্তু আমার থাকবে, ঠিক আছে, ক্লাসেসগুলো। তো অবশ্যই করে তোমরা ক্লাস জয়েন করো রেগুলারলি, তোমরা কিন্তু আলটিমেটলি বেনিফিটই পাবে। ঠিক আছে, অলরাইট, চলো শুরু করা যাক আজকে ক্লাস। তো আজকে প্রথম প্রশ্ন যেটা, দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ, দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, না হোম মিনিস্টার অফ ইন্ডিয়া? রাজ্যসভার চেয়ারম্যান কে? বলো উত্তর কি হবে, বলতে পারবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা ইজ, তো তোমরা এটা জানো, তো অবশ্যই করে রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। যখন রাষ্ট্রপতি থাকে না, তখন তার জায়গায় রোল নেয় ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, উপরাষ্ট্রপতি। তো উত্তর এখানে কিন্তু হবে ভাইস প্রেসিডেন্ট। কিন্তু নর্মালি যদি তিনি যে স্যালারি উইথড্র করেন, সেটা কিন্তু মনে রাখতে হবে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে, ব্যাপারটা বোঝো, ঠিক আছে? দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভা ইজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? হি প্রিসাইড দ্য আপার হাউস অফ দ্য পার্লামেন্ট। আপার হাউস
মানে এখানে রাজ্যসভা, ঠিক বলেছে বাপ্পা, ঠিক আছে। তো মনে রাখতে হবে, তো কখন তিনি উপরাষ্ট্রপতি থেকে মানে রাজ্যসভার চেয়ারম্যান থেকে তিনি উপরাষ্ট্রপতি, মনে রাখতে হবে সিট অফ চেয়ারম্যান ফল ভ্যাকেন্ট when chairman and vice president has to act to as president when chairman is absent from the sitting। সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এই কেসে কিন্তু ডেপুটি চেয়ারম্যান তখন রাজ্যসভার চেয়ারম্যান হবে। পয়েন্ট টু বি নোটেড, রাষ্ট্রপতি নেই তখন তো রাজ্যসভার চেয়ারম্যান তো হচ্ছে প্রিসাইড করবে, তাই না, আপার হাউসে। তখন মনে রাখতে হবে তখন অবশ্যই তখন উপর মানে রাজ্যসভার চেয়ারম্যানের রোল কে নেবে, তখন ডেপুটি চেয়ারম্যান রোল নেবে যখন চেয়ারম্যান থাকবে না, ঠিক আছে, যখন চেয়ারম্যান অ্যাবসেন্ট থাকবে ইন দিস কেস। আর মনে রাখতে হবে স্যালারি কিন্তু ফিক্স করেছে বাই পার্লামেন্ট। ওকে, when chairman of the house has to act president of India, he is not entitled to salary chairman Rajya Sabha but of president of India। মনে রাখবে যখন রাজ্যসভার চেয়ারম্যান যখন তিনি রাষ্ট্রপতি হিসেবে রোল পালন করবে তখন কিন্তু তার স্যালারি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে পাবে না, তখন রাষ্ট্রপতির মতো যে স্যালারি রাষ্ট্রপতি পেত তখন তিনি, কিন্তু 6 মাসের মধ্যে তোমরা জানি ইলেক্ট করাতে হবে। তো এই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু স্টাডি করতে হবে। আর আর্টিকেল কি আছে, আর্টিকেল 66 আমি এখানে মেনশনও করে দিয়েছি, এই দেখো হাইলাইট করে দিচ্ছি। আর্টিকেল 66 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট ভাইস প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাই মেম্বার্স অফ ইলেকট্রাল কলেজ। এখানে ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের কথা বলছে, ঠিক আছে। চলো নেক্সট। গুড মর্নিং প্রিয়াঙ্কা। According to Indian Constitution, the state legislature, according to Indian Constitution, the state legislature select the, bolo good morning Anando, according to Indian Constitution, the state legislature select the, ভারতীয় সংবিধান অনুসারে রাজ্য বিধানসভা সিলেক্ট মেম্বার অফ লোকসভা, মেম্বার অফ লোকসভা সিলেক্ট করে, মেম্বার অফ রাজ্যসভা, ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এই সরি চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ দ্য স্টেট না অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। গুড মর্নিং সুপ্রদীপ। আচ্ছা এখানে কিন্তু তোমাদেরকে আজকে 2020 করাচ্ছি, PYQ 2023-22 প্রশ্ন কাল পরশুর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমি টার্গেট করবো 2000 ইতিহাস, ইকোনমি, হিস্ট্রি, ইকোনমি, পলিটি সবই প্রিভিয়াস দিয়ে কমপ্লিট করা, কারণ PYQ খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তো উত্তর একদমই তুমি জানো। আচ্ছা সরি, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্টেট লেজিসলেচার সিলেক্ট দ্য, কি সিলেক্ট করে, মেম্বার অফ রাজ্যসভা। 4th শিডিউল পড়নি, রাজ্যসভার আসন ভাগাভাগি নিয়ে। তো রাজ্যসভা মেম্বার কারা হবে, অবশ্যই স্টেট রাজ্য কাউন্সিল অফ স্টেট থেকে যাবে। তো সেক্ষেত্রে স্টেট লেজিসলেচার সিলেক্ট করে, ঠিক আছে। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট দ্যাট স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভা মাস্ট হ্যাভ নট নো লেস দ্যান 60, 60 যাতে না কম হয়, মানে স্ট্রেংথের কথা বলছি, আর নো মোর দ্যান 500 মেম্বার্স, হাউ এভার অ্যান এক্সেপশনাল মে বি গ্রান্টেড। যেমন তোমাদের সিকিম ধরে, আমি জাস্ট ওখানে তুমি লোকসভা কজন আছে, একজন আছে, বা মিজোরাম দেখো, বা গোয়া দেখো, পুডুচেরি দেখো, ইউটিগুলির মধ্যে, এগুলো তোমাদের জানতে হবে এক্স্যাক্টলি, ঠিক আছে। ওকে, তো মনে রাখতে হবে আর্টিকেল 84 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলছে, লেস ডাউন কোয়ালিফিকেশন ফর মেম্বারশিপ অফ পার্লামেন্ট। আর্টিকেল 84 কি বলছে সংবিধান, পার্লামেন্টের মেম্বারদের কোয়ালিফিকেশন, যোগ্যতা, ঠিক আছে। এ মেম্বার অফ দ্য রাজ্যসভা মাস্ট, আর্টিকেল 84 অনুযায়ী ইলেক্টেড বাই, প্রত্যেক ইলেক্টেড হবে
স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর মনে রাখতে হবে ভোটটা কেমন হবে, আর ইউটির ক্ষেত্রে দিল্লি পুডুচেরি, আর মনে রাখতে ইউটির মানে ভোটটা কেমন হয়, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট থ্রু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। চলো নেক্সট, ইন দ্য লোগো অফ লোকপাল ভিজিলেন্স, খুব গুরুত্বপূর্ণ, ইন দ্য লোগো অফ লোকপাল ভিজিলেন্স রিপ্রেজেন্ট বাই ট্রাইকালার, অশোক চক্র, জাজেস বেঞ্চ, টু hand Indian constitution is adopted by constituent assembly। বলো ছবিটা দেখলে বুঝতে পারবে। ইন দ্য লোগো, লোকপাল কি, লোকপাল বা লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি। তো এখানে আমি কি অশোক চক্র, নো অশোক চক্র ভিজিলেন্স বলছে, দেখো মাঝখানে ভিজিলেন্স কে, ইনি বসে আছেন। দ্য লোগো সিম্বলাইজ ভেরিয়াস এসেন্স, একটা লোগো কথা অনেক বলে, অনেক কিছু সিম্বলাইজ, মানে অনেক ছবিটা দিয়েই অনেক কিছু তুমি আশা করি বুঝতে পারছো। দ্য লোগো সিম্বলাইজ ভেরিয়াস এসেন্স অফ লোকপাল, দেখতেই পাচ্ছ। জাজেস বেঞ্চ যিনি রয়েছেন অম্বাডসম্যান, ন্যায়পাল, ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ অশোক চক্র দেখো যিনি মাঝখানে ভিজিলেন্স। আর লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট তুমি জানো, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013, এটা একটা স্ট্যাটুটরি বডি। তো ইউনিয়নের ক্ষেত্রে লোকপাল আর স্টেটের ক্ষেত্রে লোকায়ুক্ত। যখন কোনো করাপশন, দেখো ধরো পিএম হোক বা এমপি হোক এমএলএ হোক, যখন কোনো গভর্নমেন্ট বডি যদি কোনো করাপশনের সাথে লিপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু লোকপালের রোল চলে আসে, ঠিক আছে। তো মনে রাখতে হবে 1809 সালে সুইডেনে ফার্স্ট ইনগরেট হয়েছিল লোকপাল। আর মনে রাখতে হবে 20th সেঞ্চুরি এই লোকপাল মানে অম্বাডসম্যান, ইন্ডিয়াতে বলা হয় লোকপাল, ইউরোপে বলা হয় অম্বাডসম্যান, এই যে ইনস্টিটিউশন ধীরে ধীরে গ্রো হয়েছিল আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যুদ্ধের পরে। তারপর তোমরা জানো নিউজিল্যান্ড এবং নরওয়ে, ফার্স্ট তো তুমি বলেই দিলাম সুইডেন, নেক্সট নিউজিল্যান্ড অ্যান্ড নরওয়ে অ্যাডপ্ট করেছিল 1965 খ্রিস্টাব্দে। তারপর তোমরা জানো 1967 সালে ওয়েট রিপোর্ট 1961 গ্রেট ব্রিটেন অ্যাডপ্ট করেছিল এই অম্বাডসম্যান ইনস্টিটিউশন, ঠিক আছে, এগুলো জানতে হবে। তারপর গুয়ানা, এইগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর ইন্ডিয়াতে এই যে অম্বাডসম্যান দরকার, লোকপালের মতো একটা অর্গানাইজেশন ইনস্টিটিউশন দরকার, প্রথম প্রপোজ করেছিল অশোক কুমার সেন 1960 সালে, মনে রাখতে হবে, পার্লামেন্টে দাঁড়িয়ে। আর এই যে ইন্ডিয়া, আমাদের ইউরোপে বললাম অম্বাডসম্যান, ভারতের ক্ষেত্রে লোকপাল লোকায়ুক্ত কথাটার টার্মটা কে ইউজ করেছিল, ডক্টর LM সিংভি। তো এগুলো মনে রাখতে হবে। ইন 1966 ফার্স্ট ARC রেকমেন্ড করেছিলেন এরকম দুটো, সেন্ট্রালের ক্ষেত্রে লোকপাল আর স্টেটের ক্ষেত্রে লোকায়ুক্ত, ঠিক আছে। তো মনে রাখতে হবে 2002 সালে একটা রিভিউ কমিটি গঠন করা হয়েছিল, যেটা হেড করেছিল MN ভেঙ্কটেশ্বরন, আর রেকমেন্ড করেছিল অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত। আর 2005 সালে সেকেন্ড ARC কমিশন চেয়ার করেছিল বীরাপ্পা মোইলি। তিনি বলেছেন লোকপাল ইমিডিয়েটলি এস্টাবলিশমেন্ট করা উচিত উইদাউট ডিলে। সরকার এত লোকায়ুক্ত মানে সরকার এত অ্যান্টি করাপশন নিয়ে কথা বলে, কিন্তু মনে রাখতে হবে কি লোকপাল লোকায়ুক্ত নিয়ে কেউ কথা বলে না। আর মনে রাখতে 2011 সালে 2011-এ গভর্নমেন্ট ফর্ম করেছিল একটা মিনিস্ট্রি গ্রুপ অফ মিনিস্টার্স, সেখানে চেয়ার করেছিল প্রণব মুখার্জি। কি করে এক্সামাইন করবে, সাজেস্ট মেজার টু ট্যাকেল করাপশন, এক্সামিন প্রপোজ অফ দ্য লোকপাল বিল। আর প্রথম লোকপাল হিসাবে কে জয়েন করেছিল, পিনাকি চন্দ্র ঘোষ। তা এইটা হলো টাইম চেঞ্জেস হয়েছিল। ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার ওয়াজ লেড বাই, ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট দ্য সেন্টার ওয়াজ লেড বাই জয়প্রকাশ নারায়ণ,
মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং না অটল বিহারী বাজপেয়ী? আর যারা যারা ক্লাস দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বারবার তোমাদের বলছি চ্যানেলটা কিন্তু লাইক করো, শেয়ার করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো এটা আমরা সবাই জানি, বাপ্পা আনন্দ, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। মোরারজি দেশাই উত্তর হবে, মোরারজি দেশাই। তো 1977 জেনারেল ইলেকশন দ্য পার্টি ডিফিট করেছিল, দ্য পার্টি ডিফিট দ্য কংগ্রেস অ্যান্ড জনতা লিডার মোরারজি দেশাই, ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার আফটার ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ভারতীয় ইতিহাসে প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। ঠিক আছে। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া upheld that RTI মানে রাইট টু ইনফরমেশন। ঠিক আছে, RTI তুমি জানো 2005, যে কোনো পাবলিক অথরিটিতে তুমি জানতে চাইতেই পারো, তোমার কোয়ারি থাকতেই পারে। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া upheld that RTI was applicable to the 2000, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সেই সময়। সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট আপহেল করেছিল RTI অ্যাপ্লিকেবল হবে অফিস অফ দ্য সিবিআই অলসো, সিবিআই ডিপার্টমেন্ট তুমি RTI করতে পারো, NIA অলসো, না CGI অলসো, না PMO মানে প্রাইম মিনিস্টার অফিস অলসো। সেই সময় বলেছিল সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছিল যে ভাই CGIও কিন্তু পাবলিক অথরিটির মধ্যে পড়ে। তো উত্তর এখানে মনে রাখতে হবে CGI অলসো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল সেই বছরে, এবং সেই বছরে এই প্রশ্নটা দিয়ে দেয়। দ্য রাইট টু অফিস, কিন্তু তুমি যদি কোনো ধরো তোমার কোনো জাজ তোমার এগেনস্টে জাজমেন্ট দিল, তখন তুমি ইচ্ছাকৃত তাকে হেনস্থা করার জন্য RTI করে বারবার, এটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, তখন সমস্যা হবে। তুমি জানতেই পারো CGI প্রপার্টি, CGI জাজমেন্ট রিগার্ডিং মানে এটসেট্রা এটসেট্রা। তো দ্য অফিস অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইল কাম আন্ডার দ্য অ্যাম্বিট অফ দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তো মনে রাখতে হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে মানে RTI এর আন্ডারে আসে। ঠিক আছে, এ 5 মেম্বার যে বেঞ্চ লেড বাই, তখন দ্যাট টাইম CGI রঞ্জন গগৈ এগ্রি করেছিল ইন প্রিন্সিপাল টু শেয়ার ইনফরমেশন বাট অন এ কেস টু কেস বেসিস। এইটা মনে রাখে, পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, অ্যান্ড সাবজেক্ট টু RTI সেফগার্ডস। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই, ভারতের সংবিধান অ্যাডপ্ট করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান লীগ, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, না নান অফ দ্য অ্যাবভ? বলো এই প্রশ্নের উত্তর কি হবে? তো তুমি জানো এই প্রশ্নের উত্তর ইজি প্রশ্ন, অপশন সি বাপ্পা একদম কারেক্ট করেছো। 6C ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, একদম পারফেক্ট, ভেরি গুড। তো ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তুমি জানো, এটাও তোমরা জানো 6 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন হয়েছিল 1946 ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুযায়ী। আর ড্রাফটিং কমিটি যারা কনস্টিটিউশন বানিয়েছিল, খসড়া বানিয়েছিল 29 আগস্ট 1947। তো ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল, যেটা অ্যাডপ্ট হয়েছিল 26শে নভেম্বর 1949, আর ফোর্স হয়েছিল 26শে জানুয়ারি 1950। প্রথম ইনঅগারাল প্রেসিডেন্ট কে ছিল? সচিদানন্দ সিনহা 9 তারিখে, এই সরি 6 তারিখে, ওই সরি 6 তারিখে এস্টাবলিশ হয়েছে, 9 তারিখে। আর 11 তারিখে রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট প্রেসিডেন্ট হয়েছিল এবং তার ভাইস প্রেসিডেন্ট ছিল হরেন্দ্র কুমার মুখার্জি। আচ্ছা, এই 26 জানুয়ারি আসছে প্রজাতন্ত্র দিবস, এইটা কয়েকদিন পরেই, নেক্সট উইকেই। আচ্ছা, আমরা পলিটিক্যাল ফ্রিডম পেয়েছিলাম। when was Madras state officially renamed as Tamil Nadu
মাদ্রাস স্টেট, আগে তো মানে সাউথ বলে আমরা মাদ্রাস মাদ্রাস বলতাম, তো এখন কিন্তু আমরা বলি তামিলনাড়ুকে আলাদা আলাদা রাজ্য। তো মনে রাখতে হবে হোয়েন ওয়াজ মাদ্রাস স্টেট অফিসিয়ালি রিনেম করলো তামিলনাড়ু। একদম একদম 14ই জানুয়ারি 1969, 4 ডিসেম্বর 1969, 27 জানুয়ারি 1969, 16ই আগস্ট 1969। একদম ঠিক বলেছো সুপ্রদীপ, তুমি ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তো এটা আমরা জানি 14ই জানুয়ারি 1969, 14ই জানুয়ারি 1969। On 14th January 1969, Madras state was officially renamed Tamil Nadu States. ঠিক আছে, স্টেট। লিটারাল মিনিং অফ লোকপাল ইজ, লোকপালের এক কথা বলি মানে কি, কেয়ারটেকার অফ দ্য পিপল। ঠিক আছে, মানুষের মানে সাধারণ জনতার কেয়ারটেকার, আচ্ছা রক্ষাকর্তা। এক্সিকিউশন অফ পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভিসকে এক্সিকিউট করা হয় করে। লুকিং আফটার দ্য উইকার সেকশন অফ সোসাইটি, না মোটিভেট সিভিলিয়ান। তো এটা উত্তর কি, বা 8-এর উত্তরটা তোমরা দাও। লোকপাল যদি বলো, লোকপাল ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি, যেখানে করাপশন সেখানে লোকপাল। সিবিসির রোল আছে, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সিবিআই যা ক্ষমতা পায় সিবিসি অ্যাক্ট থেকে। তো যাই হোক, সেটা আলাদা ম্যাটার। কেয়ারটেকার অফ দ্য পিপল, লোকপাল কি, ডিফেন্ডার অফ দ্য পিপল, পিপল ফ্রেন্ড। এটা কি, ইজ অ্যান অ্যান্টি করাপশন অথরিটি অর বডি অফ অম্বাডসম্যান হু রিপ্রেজেন্ট দ্য পাবলিক ইন্টারেস্ট ইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। রিপাবলিক অফ ইন্ডিয়া মানে ভারতের যদি বলো যে ইন্টারেস্ট, পাবলিক ইন্টারেস্টকে এনশিওর করে। দেখ আগে, আচ্ছা ফার্স্ট লোকপাল ছিল পিনাকি চন্দ্র ঘোষ। লোকপাল কিন্তু মনে রাখতে মাল্টি মেম্বার্স বডি, যার টোটাল মেম্বার ছিল কিন্তু 8, মানে চেয়ারপারসন অ্যান্ড ম্যাক্সিমাম 8 মেম্বার। তাহলে মনে রাখতে হবে 1 চেয়ারম্যান এবং 8 জন মেম্বার, মানে 8+1। আর মনে রাখতে হবে চেয়ারপারসন অফ লোকপাল শুড বি এন্টার, মানে ইদার দ্য ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কে চেয়ারম্যান হয়, যিনি প্রাক্তন সিজিআই অর ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট, বা তিনি প্রাক্তন জাজ সুপ্রিম কোর্টের, বা ইমিনেন্ট পার্সন যারা এই বিষয়, এবং কারা কারা থাকে, অর অ্যান ইমিনেন্ট পার্সন উইথ ইমপেকেবল ইন্টিগ্রিটি অ্যান্ড আউটস্ট্যান্ডিং নলেজ, বা এবিলিটি সম্বন্ধে নলেজ আছে, কি সে এক্সপার্টাইজ, যারা 25 বছরে কাজ করেছে, যেরকম অ্যান্টি করাপশন অথরিটি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ভিজিলেন্স, ফিনান্স এটসেট্রা, ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাঙ্কিং, ল অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে বুঝতে পারছো, তাহলে এই হলো তার চেয়ারপারসন হওয়ার কোয়ালিফিকেশান। আর যত মেম্বার তার 50% থাকবে SC ST OBC থেকে, আর 50% থাকে মহিলা। ঠিক আছে, মনে রাখতে হবে। টার্ম তুমি জানো, হাইকোর্টে জাজ হতে গেলে 62 এজ হতে হয়, সুপ্রিম কোর্টে জাজ হতে গেলে 65 হতে হয়, এবং লোকপাল হতে গেলে অবশ্যই রিটায়ারমেন্ট হবে সিজিআই, প্রাক্তন বলছে সেক্ষেত্রে 70 বছর, আর কাজ করতে পারবে কাজ 5 বছর ধরে। তো টেনিওর অ্যাপয়েন্ট কে করে, অ্যাপয়েন্ট করে কিন্তু রাষ্ট্রপতি। এবার রাষ্ট্রপতি ইচ্ছাকৃতভাবে করতে পারে না, ইচ্ছাগতভাবে, তার জন্য সিলেকশন কমিটি আছে, যাকে সিলেক্ট করবে, সিলেকশন কমিটি যাকে সিলেক্ট করবে, যেখানে কে থাকবে সিলেক্ট কমিটিতে, প্রাইম মিনিস্টার থাকবে, তিনি হলেন চেয়ারপারসন, লোকসভার স্পিকার থাকবেন, লিডার অফ দ্য অপোজিশন থাকবে, ডেমোক্রেসিতে অপোজিশনের রোল তোমরা জানো, বাস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে। বুঝতে পারছো, এই নয় এনারা মানে বেসিক্যালি থাকবে, বা তার অবর্তমানে একজন ডিস্টিংগুইশ জুরিস্ট, তার অবর্তমানে বলা ভুল, তার থাকাকালীন আরেকজন ওয়ান ইমিনেন্ট জুরিস্ট। তারপরেই মনে রাখতে হবে। আর লোকপালের পাওয়ার তোমরা জানো, জুডিশিয়াল লোকপাল, প্রাইম মিনিস্টার, মিনিস্টার অফ পার্লামেন্ট,
গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টের। কিন্তু মনে রাখতে কোন কোন ব্যাপারে লোকপালের জুরিডিকশন পড়ে না, যদি ধরো কোনো সময় ধরো কোনো প্রাক্তন প্রধানমন্ত্রী যদি কোনো সময় কোনো ফরেন কান্ট্রির সাথে যদি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, সেক্ষেত্রে সিকিউরিটি বলো, অ্যাটমিক এনার্জি বলো, স্পেস বলো, পাবলিক অর্ডার বলো, এক্ষেত্রে কিন্তু এইগুলো জুরিডিকশনের মধ্যে পড়ে না। এক্সেপশনালিটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই ইনফরমেশনগুলো তোমাদের কাজে লাগবে, খুব গুরুত্বপূর্ণ। লোকপাল মনে করলে সিবিআইকে ডাইরেকশন করতে পারে যে ভাই আপনি ইনভেস্টিগেট করুন, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের কোথায়, যেমন সেন্ট্রালের ক্ষেত্রে লোকপাল আর রাষ্ট্রের ক্ষেত্রে লোকায়ুক্ত। লোকপালের পাওয়ার আছে যে অ্যাসেট কনফিসকেট করতে, প্রসেস করতে, মনে বুঝতে পারছো, বা তার এগেন্সে করাপশন চার্জ আনতে। তো এরকম সিচুয়েশন আছে ইন্ডিয়ান। আচ্ছা, মনে রাখতে হবে যদি কোনো সময় যদি পার্লামেন্টের কোনো মেম্বার থাকে, পার্লামেন্টের একটা নিতে হবে, মানে সমর্থন নিতে হবে, অর্ডার নিতে হবে। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু, বি.আর. আম্বেদকর না সর্দার বল্লভভাই প্যাটেল? বলো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই। তো তোমরা সবাই জানো ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে? তো উত্তর হবে বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর মনে রাখতে হবে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল, এছাড়া 7 জন মেম্বার্সও ছিল। সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। আচ্ছা চলো নেক্সট, রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ। রাইট টু ভোট এটা কি মৌলিক অধিকার, ন্যাচারাল রাইট, কনস্টিটিউশনাল রাইটস না লিগাল অ্যান্ড মোরাল রাইটস? রাইট টু ভোট বলো বলো। রাইট টু ভোট কি? রাইট টু ভোট হলো লিগাল অ্যান্ড মোরাল রাইট, লিগাল অ্যান্ড মোরাল রাইট না, কনস্টিটিউশন রাইট এখানে ক্ষেত্রে হয় না। এটা দেখো, এটা মূলত এটা খুব এটাই হলো একটা মানে মেনলি হয় যে লিগাল অ্যান্ড মোরাল রাইট না কনস্টিটিউশনাল রাইট। ইউপিএসসি না কনস্টিটিউশনাল রাইট, আর আমাদের স্টেট পিএসসি না লিগাল অ্যান্ড মোরাল রাইট। আর এখানে উত্তরটা নিয়েছিল কনস্টিটিউশনাল রাইট, তাই এখানে তুমি কনস্টিটিউশনাল রাইট, কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু দেয় লিগাল অ্যান্ড মোরাল রাইট। তো ইন ইন্ডিয়া রাইট টু ভোট ইজ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য, যেহেতু সংবিধান মেনশন আছে 300 আর্টিকেল 326, ঠিক আছে? লিগাল অ্যান্ড মোরাল রাইট মানে কি, ধরো তুমি ভোট দিলাম, যদি না দেওয়া সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যারেস্ট হবে না, মানে এরকম না যে মৌলিক অধিকার উল্লঙ্ঘন হচ্ছে। তো মনে রাখবে ইন ইন্ডিয়া রাইট টু ভোট ইজ প্রোভাইডেড বাই কনস্টিটিউশন অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট। রোপা অ্যাক্ট অনুযায়ী 1951 অনুসারে সংবিধান এটা পাওয়ার দেয়। আর্টিকেল 326 অনুযায়ী গ্যারান্টি রাইট টু ভোট টু এভরি সিটিজেন অ্যাবভ দ্য এজ অফ 18। তো উত্তর এখানে সি বলছে, আর কোনো কোনো জায়গায় ডিও আছে। আচ্ছা, হোয়াট উইল ফলো ইফ এ মানি বিল ইজ সাবস্টেন্সিয়ালি অ্যামেন্ড বাই দ্য রাজ্যসভা? মানি বিল ধরো তোমার জানো লোকসভাতে উদ্ধৃত করা যায়, স্পিকারের ক্ষেত্রে রোল থাকে কোনটা মানি বিল ইয়েস বা কোনটা মানি বিল নয় নো বলার, সেটা হলো সব কিছু হলো। রাজ্যসভায় গেল, তো রাজ্যসভায় এখানে কি ক্ষমতা আছে বলছে, দ্য লোকসভা মে স্টিল প্রসিড উইথ রাজ্যসভা অ্যাকসেপ্টিং অর নট অ্যাকসেপ্টিং দ্য রেকমেন্ডেশন অফ রাজ্যসভা। চলো, দ্য লোকসভা ক্যানট কনসিডার দ্য বিল ফার্দার। চলো, দ্য লোকসভা মে সেন্ড দ্য বিল রাজ্যসভা ফর রিকমেন্ডেশন, নাকি দ্য প্রেসিডেন্ট মে
call joint sitting for passing the bill? বলো এর উত্তর কি হবে? কোন বিলটা মানি বিল 110 সেটা ডিসাইড করে স্পিকার। স্পিকার লোকসভাতে যাবে, তারপর লোকসভাতে পাস হয়ে গেল, 14 দিনের জন্য যাবে রাজ্যসভায়। রাজ্যসভায় কিন্তু যদি বলে ইয়েস তো ইয়েস, নো বললেও ইয়েস। কিন্তু যেহেতু ডেমোক্রেটিক একটা দেশ, সেক্ষেত্রে রাজ্যসভায় যায়। তো কিন্তু যদি রাজ্যসভা নো বলে, ইয়েস হয়, প্রেসিডেন্টের কাছে যাবে। প্রেসিডেন্ট কিন্তু ওটাকে আটকে রাখতে, উইথহোল্ড করতে পারবে না, বা রেকমেন্ডেশন করতে পারবে না যে রিকনসিডার করো এক্ষেত্রে। তো এইগুলো তোমাদের জানতে হবে। তো মনে রাখতে হবে অল ফিনান্স বিল ইজ মানি বিল, বাট অল মানি বিল ইজ নট ফিনান্স বিল। অল বলছি আর হবে, সরি, আর। ওকে, তো দ্য লোকসভা মে স্টিল proceed with the bill accepting or not accepting the recommendation of Rajya Sabha। হয়ে গেল, উত্তর আমি পেয়ে গেল অপশন এ। ঠিক আছে, তো এগুলো তোমাদের জানতে হবে। এটা আর্টিকেল যেটা রয়েছে 110। মানি বিল কোনগুলো? ফিনান্সিয়াল ম্যাটার লাইক ট্যাক্সেশন, পাবলিক এক্সপেন্ডিচার। সরকার তো খরচাই করতে পারবে না ফিসকাল পলিসির দ্বারা। রাজস্ব নীতিতে সরকার খরচা করতে, যদি মানি বিল সব কিছু তাহলে রাজ্যসভা আটকে যাবে, উইথহোল্ড হয়ে যাবে, প্রেসিডেন্ট রিকনসিডারেশন করে জন্য পাঠাবে। তো ওই জন্য খরচা চালাতে হবে, তার জন্য রাজ্য এগোবে। ঠিক আছে, দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ এনরিচ ইন ইটস। দ্য আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন এনরিচ ইন ইটস প্রিয়াম্বেল, ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইটস না 7 শিডিউল? বলো। ক্লাস ভালো লাগছে? যারা যারা ক্লাস করছো রিপ্লাই করো। বলো। থ্যাংক ইউ দীপু। ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডিপিএসপি একদম তুমি কানেক্ট করেছো, রাষ্ট্র পরিচালনা করা যে নীতি নির্দেশক। যদি তুমি ডিপিএসসি প্রভিশনগুলো দেখো, সেক্ষেত্রে কিন্তু তুমি ওয়েলফেয়ারের কথা বলছি। কিন্তু তুমি জানো ডিপিএসপি শ্যাল নট এনফোর্সেবল ইন এনি কোর্ট, বিকজ আমাদের কাছে অতটা ইকোনমিক্যাল রিসোর্সেস নেই যেটাকে আমি সব কিছু ইমপ্লিমেন্ট করবো। ইন ফিউচার যদি আমরা টাইম টু টাইম কী করি, ডিপিএসসি প্রভিশনগুলো আমরা ফান্ডামেন্টাল রাইটসের মাধ্যমে আমরা ওটাকে এনফোর্স করি। যেমন যেমন যদি বলি রাইট টু এডুকেশন 21 এবার তোমাদের ইউনিফর্ম সিভিল কোড বলছে 35A হতে পারে, আমি জানি না কত আর্টিকেলে আসবে, ফান্ডামেন্টাল রাইটেই আসবে। তো বুঝতেই পারছো, তো এইগুলো মনে রাখতে হবে। ডিপিএসসি মূলত 3টি পার্টের ওপর বেস করে রয়েছে, একটা গান্ধিয়ান প্রিন্সিপাল, একটা সোশ্যালিস্ট প্রিন্সিপাল, লিবারাল প্রিন্সিপাল। পঞ্চায়েতি রাজ প্রথম ছিল ডিপিএসপি, পরবর্তীকালে এটা তোমার জানো সাংবিধানিক স্ট্যাটাস পেয়েছিল 73rd অ্যামেন্ডমেন্ট 1992-তে। এটা টাইম চেঞ্জ হচ্ছে। এবার ডিপিএসসির যে প্রভিশনগুলো ওয়েলফেয়ার তোমরা জানো, সেগুলো যদি আমার যখন সরকার কোনো স্কিম বা পলিসি ইমপ্লিমেন্ট করতে চায় বা বানায়, যখন মেকিং টাইমে, তখন কিন্তু এই মাথায় রেখে দেয় যে এই প্রভিশনগুলো। কারণ তোমরা জানো যদি না করে হয়তো কোর্টে এনফোর্স হবে না, ভোটে জিততে পারবে না। A welfare state is a concept of government in which state
play a key role in the protection and promotion of economy and social well-being of citizen. ঠিক আছে, চলো নেক্সট আজকে পরের প্রশ্ন। দ্য ফান্ডামেন্টাল অবজেক্ট অফ পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ টু এনশিওর হুইচ অ্যামং দ্য ফলোইং, বলো। মূলত বলছে যে পঞ্চায়েতি রাজ এর ফান্ডামেন্টাল উদ্দেশ্য কি? পিপলস পার্টিসিপেশন ইন দ্য ডেভেলপমেন্ট, গভর্নমেন্টের ডেভেলপমেন্টে জনতার পার্টিসিপেশন, পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন না ফিনান্সিয়াল মোবিলাইজেশন, বলো। আজ ক তারিখ? 20 তারিখ আছে। আচ্ছা, উত্তর কি হবে? একদমই গ্রাসরুট ডেমোক্রেসি এবং তুমি জানো ডেমোক্রেটিক গণতন্ত্র ডিসেন্ট্রালাইজেশন। আজকের ডেটে দাঁড়িয়ে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কোথায় যাবে? পঞ্চায়েত, বা তুমি আরবানে থাকলে তুমি পৌরসভাতে যাবে, কাউন্সিলরে যাবে, নিশ্চয়ই তুমি প্রবলেম তুমি এমপির কাছে যাবে, ডে টু ডে যে ইস্যুগুলো হয়। তো পঞ্চায়েতি রাজ সিস্টেম কি করে? তোমার মেন লক্ষ্য হলো গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ে, এটা ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। তো 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 একটা নতুন পার্ট অ্যাড হল 9 টু দ্য কনস্টিটিউশন টাইটেল দ্য পঞ্চায়েত। দ্য পঞ্চায়েত কভারিং কি করে? কভারিং করে কি? প্রভিশন ফ্রম আর্টিকেল 243, আর্টিকেল যদি তুমি দেখো 243 থেকে 243O 11 শিডিউল, এবং কতগুলো সাবজেক্ট আছে? 29 সাবজেক্ট আছে। ফাংশন of the given option higher education is not part of 11 schedule। তো মনে রাখতে হবে 11 শিডিউল কিন্তু নয়। তো যাই হোক, এখানে 11 শিডিউল বলে আমরা পঞ্চায়েতি রাজ দেখি। the power to increase the number of judges in the Supreme Court of India, বলো। সুপ্রিম কোর্টের জাজেস, সুপ্রিম কোর্ট জাজেসদের ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কার এক্ষেত্রে ক্ষমতা থাকে? দ্য পাওয়ার অফ নাম্বার অফ জাজেস অ্যাপয়েন্টমেন্ট আলাদা জিনিস, আর কার হাতে ক্ষমতা থাকে? সুপ্রিম কোর্ট মানে জাজেস সংখ্যা ইনক্রিজ করা হোক বা এই ব্যাপারে। দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য পার্লামেন্ট, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া না দ্য ল কমিশন? খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা আমাকে বলো। তো তোমরা জানো পার্লামেন্ট আর জাজেস যখন অ্যাপয়েন্টমেন্টের কথা তখন মনে রাখতে হবে কলেজিয়ামের মাধ্যমে। তো মনে রাখতে হবে। আচ্ছা, তোমার একটা কথা বলে দিই, এই মুহূর্তে আমাদের কিন্তু সিজিআই আছে 33 ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস। আর আশা করা যাক নেক্সট হয়তো ম্যাক্সিমাম পসিবল স্ট্রেংথ হবে হয়তো এই বছরের মধ্যে 34। The maximum possible strength is 34 যদি বলে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই মুহূর্তে কিন্তু আমার জেনে লাভ নেই, এই মুহূর্তে সিজিএ আছে প্লাস অন্যান্য যা 33, জাজের সংখ্যা বাড়াতে হবে। তো এখানে আচ্ছা, এখানে উত্তর হলো পার্লামেন্ট। It is the parliament which has the power to increase the number of judges of Supreme Court। ঠিক আছে, it is the parliament which has the power increase the number of judges Supreme Court of India। Parliament increase the number of judges। Originally 8 জন জাজ ছিল 1950-এ, 56 হলো 11, 14 in 1916, 18 in 1978, 26 হলো 1806, আর 2008-এ হয়েছিল 31, এখন 33। ঠিক আছে, তো মনে রাখবে এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর জাজকে অ্যাপয়েন্ট করে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। জাজকে কে জাজ হবে কাজ, আর প্রেসিডেন্ট আফটার কি
consultation with the Chief Justice and such other judges Supreme Court and the High Court. তো এগুলো দেখে নেবে, এগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ। মার্ক দ্য কারেক্ট ডেট and year in which, একদম ঠিক বলেছে সুপ্রদীপ, in which the Indian Constitution came into being force. Mark the correct date and year in which of the following constitution came into being force. কবে সংবিধান বলবৎ হয়েছিল সেই কারেক্ট ডেটটা আমাকে বলো। 15 আগস্ট 1947, 24 জুলাই 1948, 20 জানুয়ারি 1951, 26 জানুয়ারি 1950। তো 26 জানুয়ারি 1950 একদম কারেক্ট করে, দীপু বলো, রাহুল বলো, একদম কারেক্ট। 26 জানুয়ারি 1950। Which article of Indian Constitution guarantee, in which article of Indian Constitution guarantee to all citizens freedom of speech and expression? এর মধ্যে কোন আর্টিকেল মানে এনশিওর করে, গ্যারান্টি প্রোভাইড করে প্রতিটা সিটিজেন কি স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? 16, 17, 18 না 19? আর কতগুলো 2019-এর কটা প্রশ্ন করিয়ে আজকে ক্লাস এন্ড করে দেবো। কাকে দেখি 2022-23 যদি করা যায়। তো আর্টিকেল 19 আমরা সবাই জানি, এগুলো জানো তোমরা। আর্টিকেল 19 হবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে আর্টিকেল 19 যদি কারেক্ট অ্যান্সার হয় তাহলে এখানে অপশন ডি। তাহলে 16-এ কি আছে? 12-তে কি আছে? আর্টিকেল 12, 12 স্টেট। 13-এ কি আছে? ল। 14-তে কি আছে? ইকুয়ালিটি বিফোর ইকুয়াল প্রোটেকশন অফ ল। 15-এ কি আছে? অ্যাবলিশন সোশ্যাল ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রেস, কাস্ট, প্লেস অফ বার্থ। 16-তে কি আছে? ইকুয়াল অ্যাপয়েন্টমেন্ট ইন গভর্নমেন্ট জব এক্সেপশনাল এসসি এসটি ওবিসি, সবাই জানো, যারা সোশ্যালি এডুকেটেড ব্যাকওয়ার্ড। 17 কি আছে? অ্যাবলিশন আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা বিলোপ সাধন। আর্টিকেল 18-এ কি আছে? অ্যাবলিশন টাইটেল। আর আর্টিকেল 19-এ আছে তোমার, একদম ঠিক বলেছ দীপু। না, স্বাধীনতাটা আর্টিকেল 19। তো মনে রাখতে হবে আর্টিকেল 19-এর মধ্যে এই কটার আছে, 20, 21, 22টা আলাদা। ঠিক আছে, তোমাকে যাতে মানে কনভিকশন থেকে তোমাকে মানে সেফগার্ড দেয়। আচ্ছা, যাই হোক, এখানে হবে রাইট টু স্পিচ এন্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, ফ্রিডম অফ ফর্ম অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ মুভমেন্ট, ফ্রিডম অফ রেসিডেন্ট অ্যান্ড সেটেলমেন্ট, freedom of profession, occupation, trade and business. ঠিক আছে, নেক্সট। which schedule of Indian Constitution distribute power between union and state? First schedule, second schedule, sixth schedule না seventh schedule? সেন্ট্রাল স্টেট রিলেশনশিপের কথা বলছে, এর মধ্যে কোন শিডিউলের কথা বলছে? এখানে 7th শিডিউলের কথা বলছি। ফার্স্ট শিডিউলে আছে ইউনিয়ন টেরিটরি, সেকেন্ড শিডিউলে আছে বেতন আর ভাতা। ঠিক আছে, 6th শিডিউলে আছে স্পেশাল, 5th কি আছে? স্পেশাল প্রভিশন ফর সার্টেন ক্লাসেস 330 থেকে 342। আর 6 আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সেফগার্ডের কথা বলছে, স্পেশাল প্রভিশনের কথা বলছে 6th শিডিউল। আর 7th শিডিউলে 245 to 300, পার্ট 11, পার্ট 2 12,
সেন্ট্রাল স্টেট লিস্ট অর্থাৎ সেখানে 7 শিডিউল হবে উত্তর, যেখানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট তোমরা জানো, আমি অলরেডি পড়েছিলাম লেজিসলেটিভ রিলেশনশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, ফিনান্সিয়াল রিলেশনশিপ। ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, যে বলো ভারতীয় সংবিধানে যেখানে বলছে প্রমোট করছে আন্তর্জাতিক শান্তি এবং সহাবস্থান, সিকিউরিটি, নিরাপত্তা, প্রিয়াম্বেলে, ডিপিএসপিতে, ফান্ডামেন্টাল রাইটস না 9th শিডিউলে। তো এখানে উত্তর কি হবে? অবশ্যই এখানে উত্তর হবে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো প্রভিশন আর্টিকেল 51 বলছে কনস্টিটিউশন অনুযায়ী মনে রাখতে হবে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, অ্যাজ এ কনস্টিটিউশনাল ডাইরেক্টিভ ডিক্লারেশন মেড বাই পিপল অফ ইন্ডিয়া। তো আর্টিকেল 51-এ বলছে ডিপিএসসি প্রভিশন, আর 50-তে কি বলেছে? 50-তে খুব গুরুত্বপূর্ণ, ভারতের বিচার ব্যবস্থা মানে ইন্ডিয়ান জুডিশিয়ারি এক্সিকিউটিভ থেকে আলাদা, লেজিসলেটিভ থেকে আলাদা। আচ্ছা, 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সবাই আমরা জানি। দ্য 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অল্টার এ ডিপিএসপি অফ দ্য কনস্টিটিউশন টু প্রোভাইড, ডিপিএসপি বলে কিছু একটা প্রভিশন যেটাকে মৌলিক অধিকারে আসে, ডিউটিতে অ্যাড হয়। আর্লি চাইল্ডহুড কেয়ার and education for all children until they complete the age of 6 years, the stage to provide free legal aid, encouraging village panchayat, prohibiting intoxicating drinks and drugs injurious to health. তো 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এ তোমরা জানো 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে অবৈতনিক শিক্ষা প্রদান করা কথা বলছে। 21st 1-এ কি আছে, 21st-এ কি আছে? রাইট টু লাইফ, আর এ অ্যাড হয়ে যায় এটা মৌলিক অধিকারের প্রভিশন। আর 10টা ডিউটি ছিল অরিজিনালি, এখন 11টা ডিউটি, 10+1 হয়, যা হয়েছিল 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। তো অপশন এখানে এ হবে কারেক্ট অ্যান্সার। রাহুল কারেক্ট, সবাই কারেক্ট করছো, রাহুল, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, আমি পুরো দেখো মেনশন করে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, ডিস্ট্রিক্ট জাজ ইন এ স্টেট আর অ্যাপয়েন্টেড বাই, ডিস্ট্রিক্ট জাজকে অ্যাপয়েন্ট করেন গভর্নর, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, কাউন্সিল অফ মিনিস্টার অফ স্টেট না অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট? বলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামের পয়েন্ট অফ ভিউতে, এবং আজকের লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা, তোমরা আমাকে বলো, এই যে পিওয়াইকিউটা কন্টিনিউ করছি, ঠিক আছে, কিছুদিন 2-1 দিন আমি পিওয়াইকিউ একটু কন্টিনিউ করি, শুধুমাত্র সব ধরনের হোক, আজকে যতই রাত হোক না কেন আমি আজকে 2023 এবং 22-এর প্রশ্ন কমপ্লিট করবই করব। তো এটা গভর্নর একদম ঠিক বলেছে, 20A অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে, appointment of district judge, appointment of a person to be, and the posting and promotion district judge in any state shall be made by the governor. Governor of state কার সাথে কথা বলে? কনসালটেশন উইথ দ্য হাইকোর্ট, ঠিক আছে, যে স্টেট হাইকোর্ট। তো মনে রাখো আর্টিকেল 233 তে মেনশন আছে অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে। তো আজকে এই অবধি রইল। প্লিজ তোমাদের সবাইকে বলছি, আন্তরিকভাবে বলছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। না গো, আজকে আর কোনো ক্লাস নেই, আজকে আর হবে না ক্লাস, কালকে রবিবার সকালে আবার 10টা ক্লাস নেবো, এই পিওয়াইকিউটাই করাবো। দেখো, আমি টার্গেট করেছি কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড গ্রুপ ডি বা স্ট্যাটিকের প্রশ্ন, তার সঙ্গে পিওয়াইকিউটাও চলবে এবার থেকে। তো তোমরা কিন্তু ক্লাসটা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবকে রেকমেন্ড করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। বলো, আর কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো, আর প্লিজ লাইক দিয়ে উদ্ধার করো।
কি করে 1 ঘন্টা হতে চললেও বোঝাই যায় না। ওকে, ওকে, বাই, টেক কেয়ার।